আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খুব ব্যথা করছে তাই না? জাহিন নিষ্প্রভ স্বরে বলে, একটু না। সরি, আমি সত্যি বুঝতে পারিনি কখন এমনটা করে ফেলেছি। আপনি ছাড়ুন আমাকে, না হলে কখন আবার ঘুমের মাঝে এমনটা করে বসবো। অয়ন্তী সরে যেতে চাইলে জাহিন হাতের বাঁধন দৃঢ় করে। অয়ন্তী জাহিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হলো, ছাড়ুন। জাহিন জিহ্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে প্রগাঢ় গলায় বলে, প্লিজ অয়ন্তী, দূরে সরে যাবেন না, আমার বুকের মধ্যখানেই থাকুন আপনি। অয়ন্তী জাহিনের দিকে সন্তর্পণে তাকালো। জাহিন শান্ত চোখে তাকিয়েছে তার দিকে, কিন্তু শান্ত চোখের ভাষা বড্ড অন্যরকম, সেটা অয়ন্তী মেয়ে হয়ে স্পষ্ট বুঝতে পারছে। অয়ন্তী জাহিনের চোখে চোখ রেখে মিহিস্বরে বলে, আপনি কি কিছু বলতে চান আমায়? জাহিন শুকনো ঢোক গিলল। সে তো অনেক কিছুই বলতে চায় অয়ন্তীকে, কিন্তু কণ্ঠনালীতে সেই সকল কথাগুলো এসে আটকে যায়। জাহিন চোখ বন্ধ করে নিজেকে তটস্থ করলো। অয়ন্তীর মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখ বন্ধ করে রাশভারী গলায় বলে, ঘুমান অয়ন্তী, রাত অনেক হয়েছে। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই লোক এতটা ধৈর্যশীল কি করে হতে পারে? এই ধৈর্যের আড়ালে লুকিয়ে থাকা একজন প্রেমিক পুরুষকে কবে কাছে পাবে সে? তবে মাঝে দুইবার পেয়েছিল। একবার নিজের অজান্তে প্রথমবারের মতো তার কাছে আসা, আর একবার নেশায় কাবু হয়ে তার কাছে এসেছিল। কিন্তু কবে সকল জড়তা কাটিয়ে জাহিন নিজ থেকে তার কাছে আসবে? সে কাঙ্ক্ষিত রাতটা কবে আসবে, যেদিন জাহিনের এই ধৈর্যের বাঁধ ভাঙবে? সেই রাতটার অপেক্ষায় থাকলো অয়ন্তী। লিজা পড়ার টেবিল গুছিয়ে শরীর টান টান করে উঠে দাঁড়ায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:15 বাজে। লিজা হতাশার নিঃশ্বাস ছাড়ল। জীবনটা পুরো তামা করে দিল জাতীয় বিশ্ববিদ্যালয়। কথা নেই বার্তা নেই, হুট করে নির্বাচনের 1 মাস আগে ইনকোর্স পরীক্ষার রুটিন দিয়ে দিল। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেখে শিখতে হবে কি করে শিক্ষার্থীদের বাস দেওয়া লাগে। লিজার হঠাৎ করে মনে পড়ল অয়ন্তীর কথা। অয়ন্তী কি জানে ইনকোর্স পরীক্ষার যে রুটিন প্রকাশ হয়েছে? হয়তো জানে, আবার নাও জানতে পারে। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন ফোন দেওয়াটা ঠিক হবে না। তাই লিজা ঠিক করলো সকালে ফোন দিয়ে পরীক্ষার বিষয়ে কথা বলবে। লিজা লাইট নিভিয়ে বিছানায় শুতে যাবে, সাথে সাথে ফোনের রিংটোন বেজে ওঠে। লিজা পুনরায় রুমের লাইট জ্বালালো। এত রাতে কে কল করলো তাকে? কারো কোনো বিপদ হয়নি তো আবার? লিজা জলদি করে ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফোন নাম্বারটা দেখে চেহারার রং পাল্টে গেল। আজ যদি এই লোককে না ধোলাই দিয়েছে পাউডার ছড়া, তাহলে তার নাম লিজা না। শালা এত রাতে ফোন দিয়ে মেয়েদেরকে বিরক্ত করা। লিজা কলটা ধরে কটু কথা বলতে নিবে, তখনই পাশ থেকে ভেসে আসে একটা পুরুষালী ভারী কণ্ঠ। আসসালামু আলাইকুম। লিজা থমকে যায়। এর জবাবে তো আর বাজে কথা বলা যায় না, তাই আস্তে করে বলে, জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এমন কি কেউ যে আপনাকে চাই? লিজা তেতে উঠে বলে, এই মিয়া কেডা আপনি? রাত বিরাতে মায়াদের বিরক্ত করেন, কাজ কাম নাই আপনার? লোকটা মজা পেল লিজার কথা শুনে, কৌতুকের স্বরে বলে, ওয়াও, এটা বুঝি আপনাদের আঞ্চলিক ভাষা? লিজা কটমাট করে বলে, যে এটা আমাকেও আঞ্চলিক ভাষা। এখন আঞ্চলিক ভাষায় কি আপনি কোনো গালি শুনতে চান? যদি শুনতে না চান তাহলে ফোন রাখেন। প্লিজ প্লিজ ফোন রাখবেন না। আপনি যদি এখন ফোন কেটে দেন না, জানি আবার আপনি কবে ফোন ধরেন। 100টা কলের মাঝে আপনি মাত্র একটা কল ধরেন। লিজা এবার সিরিয়াস হয়ে বলে, এই আপনি কে বলুন তো? কোনো প্রতারক, দালাল নাকি চোর? এই তিনটার কিছুই না আমি। তবে এই 3 ধরনের মানুষ আমাকে দেখলে ভয় পায়, আর আপনি কিন্তু এই 3টার মাঝে একটা। লিজা ভুরু কুচকে বলে, মানে? আপনি একজন চোর। লিজা রাগ দেখিয়ে বলে, এই মিয়া আমি আবার কি চুরি করলাম? কেন? আমার মন। মানে? প্রেম ভালোবাসা করবেন আমার সাথে মিস লিজা? লিজা হতবাক হয়ে যায় পুরুষটির কথা শুনে। রাতে বিরাতে তাকে ফোন দিয়ে প্রেম করার প্রস্তাব দিচ্ছে। লিজা তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলে, আপনি কোন দেশের লাট সাহেব যে আপনার সাথে আমি প্রেম ভালোবাসা করতে যাব? বাংলাদেশের লাট সাহেব। আর এই লাট সাহেবের সাথে একবার করেই দেখুন না, অনেক ভালোবাসবো আপনাকে, অনেক। লিজা ঝাঁঝালো কণ্ঠে বলে, এই আপনি ফোন রাখেন না তো, অসভ্য লোক কোথাকার। লিজা,
লোকটার এমন আবেগ মেশানো ডাক শুনে লিজার বুকটা ধক করে ওঠে। লিজা শুকনো ঢোক গিলল। পুরুষটি পুনরায় নরম গলায় বলল, দেখা করবেন আমার সাথে একটা বারের জন্য? না, আপনার সাথে আমি দেখা করব না। বলে ঠাস করে কল কেটে দিয়ে লিজা লাইট নিভিয়ে ধপ করে শুয়ে পড়ে। বুকটা জানি কেমন ধক ধক করছে। এমনটা করছে কেন? লিজা জোরে জোরে বার কয়েকবার নিঃশ্বাস নিল। এমন সময় মেসেজ আসার শব্দ হলো। লিজা মেসেজ আসার শব্দ শুনেও শুয়ে রইল। সে জানে ওই অজ্ঞাত লোকটাই মেসেজ করেছে। পুনরায় মেসেজ আসার শব্দ ভেসে আসলো। লিজা এবার হাত বাড়িয়ে ফোনটা নিল। মেসেজ অপশনে ঢুকে চোখ বুলালো। আপনার গ্রামে আমি আসবো মিস লিজা, তখন আমার সাথে আপনাকে দেখা করতেই হবে। আপনি দেখা না করলে পুরো গ্রামটা রটিয়ে দিব যে আপনি আমার সাথে প্রতারণা করেছেন, ভালোবাসার অভিনয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আমার কাছ থেকে। লিজা চোখ বড় বড় করে তাকিয়ে রইল ফোনের দিকে। কি ডেঞ্জারাস এই লোক! বলে কিনা সে তার সাথে ভালোবাসার অভিনয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কত বড় বেয়াদব ছেলেটা! লিজা রেগে মেগে আগুন হয়ে ছেলেটার নাম্বারে কল করলো। শারাফের ফোন নন স্টপ বেজে যাচ্ছে, আর সেটা দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। চোখে মুখে রয়েছে প্রশান্তির আভাস। শারাফ বেডের সাথে মাথাটা হেলিয়ে দিয়ে মাথার নিচে দুহাত রেখে দুপা নাড়াতে নাড়াতে ভাবলেশীন ভাবে বলে, কেমন লেগেছে মিস লিজা ভিজা আপনার ফোন না ধরাতে? নিশ্চয়ই খুব রাগ উঠছে আমার উপর, তাই না? শারাফ কথাটা বলে তড়িৎ বেগে সোজায় বসে ফোনের দিকে তর্জনী তাক করে থমথমে গলায় বলে, এবার বোঝেন কেমন লাগে একটা মানুষ ফোন না ধরলে। 5-5 রিং হওয়ার পর বন্ধ হয় ফোন আসা। কিছুক্ষণ পরেই শারাফের ফোনে মেসেজ আসার শব্দ হলো। শারাফ মেসেজ চেক করে চোখ বড় বড় করে তাকিয়ে হতবাক হয়ে বলে, ভবিষ্যৎ জামাইকে শালা বানিয়ে দিল এই মেয়ে। শারাফ পুনরায় লিজাকে মেসেজে দিল, শোনা, এটা কি বলছো তুমি? আমি হতে চাইছি 3 অক্ষরের জামাই, তোমার আর আমি 2 অক্ষরের শালা বানিয়ে দিলে? এটা ঠিক না শোনা। শারাফের মেসেজটা দেখে লিজার চোখ কপালে উঠে যায়। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ বসে রইল। মানুষটা যদি তার সামনে থাকতো এই মুহূর্তে, তাহলে তাদের গ্রামে থাকা গোবর ভর্তি ডোবায় চুবিয়ে মারত। কিন্তু আপাতত নেই, তাই মেসেজেই যা করার করতে হবে। লিজা আবারও মেসেজ দিল শারাফকে, স্বপ্ন দেখতে থাক অসভ্য বেটা মানুষ, জীবনে 3 অক্ষরের জামাই হতে পারবি না তুই আমার। শারাফ লিজার মেসেজটা দেখে বলল, কি ঝগড়ুটে মেয়ে রে বাবা, কথার উপর কথা। পরপর শারাফ আবার মেসেজ দিল, চ্যালেঞ্জ করছো আমাকে? ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। লিজা মেসেজটা পড়ে ফোনটা রেখে ভেঙিয়ে ভেঙিয়ে বলে, আসছে কোথাকার কোন চ্যালেঞ্জ বলা, তোর পাদের চ্যালেঞ্জের গুল্লি মারি। বলে লেপ গায়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কিন্তু শারাফের চোখে ঘুম। সে কি করে এই চ্যালেঞ্জ জিতবে সেই ভাবনাতে বিফোর। আর তার চেয়ে বড় ভাবনার বিষয় হলো, লিজা যখন জানতে পারবে এই অপরিচিত মানুষটা শারাফ, তখন লিজা কি প্রতিক্রিয়া করবে এটা ভেবে শারাফের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কেটে গেছে 2 দিন। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জাহিন ব্যস্ত হয়ে পড়ল আসন্ন নির্বাচনের কাজ নিয়ে। এদিকে অয়ন্তীও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের পর পড়াশোনা ঠিকমতো করা হয়নি বলতে গেলে, তাই একটু পড়াশোনা করে তো পরীক্ষাটা দিতে হবে, তা না হলে তো পরীক্ষায় গোল্লা পাবে। এদিকে যারা আছে নুহাসকে নিয়ে মহা জ্বালায়। নুহাস তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। নুহাসের করা ইগনোর একদম সহ্য করতে পারছে না যারা। নুহাসের ইগনোর করা দেখে মনে হচ্ছে যেন সে কেউ না, কিন্তু কয়েকদিন আগেও তো কত সুন্দর করে জান টান ডাকলো তাকে। আর এখন নুহাসের ভাবগতি মনে হচ্ছে এমন কিছু হয়নি তাদের মাঝে। তাই আজকে যারা ঠিক করেছে আজকে সে নুহাসের কাছে যাবেই যাবে, আর নুহাসকে জ্বালিয়ে মারবে। যারা পড়া টেবিলে বসে এসব ভাবছে আর ছক কষছে কি করে নুহাসের কাছে যাওয়া যায়। বেটা ওই ঘটনাটার পর থেকে এখন আর দরজা খোলা রাখে না, সব সময় দরজা লক করে রাখে, যাতে করে যারা আবার রুমে না ঢুকতে পারে। কিন্তু যারা তো আজকে যাবেই, ওই রুমে যেই করেই হোক। আকস্মিক যারা বসা থেকে লাফিয়ে উঠে হাসাহাসি মুখে বলে, পেয়ে গেছি বুদ্ধি, এখন শুধু সেটা প্রয়োগ করার পালা। আমাকে জ্বালিয়েছ, এবার তোমার জ্বালার পালা। যারা কোমর বাঁকিয়ে বইয়ের শাড়িতে একটা বই খুঁজতে খুঁজতে বলে, কোথায় গেল আমার ইংলিশ বইটা, কোথায়? বইটা হাতে পেয়ে পুনরায় চেয়ারে বসে বইয়ের পাতা উল্টাতে শুরু করলো। খুঁজে বের করতে শুরু করলো কঠিনে থেকে কঠিনতম ন্যারেশন। 5 মিনিট পর খুঁজে পেল একটা কঠিন ন্যারেশন। এই ন্যারেশন বুঝিয়ে দিতে বলবে নুহাসকে,
নুহাশ ইংলিশে অনার্স আর মাস্টার্স দুটোই করেছে। সেই সুবাদে নুহাশ ইংলিশ খুব ভালো পারে, আর সেই সুবিধাটাই আজকে যারা কাজে লাগাবে। যারা বই খাতা নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। আস্তে আস্তে হেঁটে নুহাসের রুমের কাছে এসে দরজায় টোকা দিল। দরজার শব্দ শুনে নুহাস ভেতর থেকে বলে, কে? যারা গলা পরিষ্কার করে বলে, নুহাস ভাই, আমি। যারা কণ্ঠস্বর শুনে নুহাস তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে বসে বিড়বিড় করে বলে, এই আত পাগল মেয়ে কি চায় আবার? যারা পুনরায় বলে, নুহাস ভাই, তুমি কি ভেতরে আছো? নুহাস নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ যারা, বলো কিছু লাগবে তোমার? যারা অবলীলায় বলে, হ্যাঁ লাগবে তো তোমাকে। নুহাস হকচকিয়ে উঠে যারার কথা শুনে। কি বলছে এই মেয়ে? বাড়ির কেউ যদি এটা শুনে তাহলে কি ভাববে? নুহাস চুপ মেরে রইল। যারা পুনরায় কিছু বলতে যাবে তখনই দেখে জাহিন উপরে উঠছে। ভাইকে দেখে যারার মাথায় বুদ্ধি খেলে গেল আর কুটিল হেসে মনে মনে বলে, দরজা খুলবে না তো? ঠিক আছে, দেখাচ্ছি মজা। দরজা তুমি খুলবে, সাথে তোমার ঘাড়ও খুলবে। যারা কয়েক কদম এগিয়ে এসে ভাইকে বলে, ভাইয়া, নুহাস ভাই দরজা খুলছে না, দেখো। জাহিন হঠাৎ বোনের এমন কথা শুনে ভুরু কুঁচকে বলে, মানে? মানে দেখো না, আগামীকাল আমার কোচিং এ ইংলিশ পরীক্ষা, আর আমি একটা ন্যারেশন কিছুতেই সলভ করতে পারছি না। তাই নুহাস ভাইয়ের কাছে এসেছি, কিন্তু নুহাস ভাই তো দরজাই খুলছে না। তুমি একটু বলবে খোলার জন্য? কিন্তু জাহিন যারার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়ে বলে, দেখি ন্যারেশনটা। ভাইয়ের কথা শুনে যারা থমকালো। এবার কি হবে? ভাই তার ইংলিশ নিয়ে পড়েনি নে, ঠিক আছে, কিন্তু এই ন্যারেশন তো 1 মিনিটের মধ্যে সমাধান করে দিবে। যারা আমতা আমতা করে বলে, তুমি পারবে ভাইয়া, তুমি তো অঙ্ক নিয়ে পড়েছো। পারবো, তুই চল আমার সাথে, আমি বুঝিয়ে দিচ্ছি। নেও ঠেলা। যারা সবাসায় এক খাবলা ছাই ঢেলে দিল তার ভাই। জাহিন দুকদম এগিয়ে যেতেই ফোন বেজে ওঠে। কিছুক্ষণ কথা বলার পর যারাকে বলে, আমাকে বেরোতে হবে, তুই নুহাসের কাছ থেকে বুঝে নে ন্যারেশনটা। যারা চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমাদের। তার সাথে আল্লাহ আছে, না হলে এভাবে মোড়টা ঘুরিয়ে দেয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এবার কোথায় যাবে মিস্টার নুহাস রহমান? জাহিন চলে যেতে নেবে তখনই যারা বলে ওঠে, কিন্তু ভাইয়া, নুহাস ভাই তো দরজাই খুলছে না, ভেতরে কি করছে কে জানে। দাঁড়া, আমি দেখছি। জাহিন দরজায় টোকা দিয়ে দুবার নুহাসকে ডাকতে দরজা খুলে গেল। জাহিন নুহাসকে দেখে বলল, যারা একটা ন্যারেশন বুঝছে না, ওকে বুঝিয়ে দে তো। কথাটা বলেই জাহিন চলে যায়। নুহাসের মুখে অমাবস্যার ঘোর অন্ধকার নেমে এলো। এমএ নিশ্চিত কিছু একটা করবে। তার ভাইয়া যদি জানতো এমের মনে কি কি আছে, তাহলে হয়তো জীবনেও এই ঘরে আসতে দিত না। যারা হাসি মুখে রুমের ভেতরে ঢুকে, কিন্তু নুহাস এখন আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। চিন্তায় আছে ওই দিনের মতো যদি আবারও সে দুর্বল হয়ে পড়ে তখন কি হবে। এই মেয়েটা কেন তাকে এভাবে জ্বালাচ্ছে? যারা টেবিলের উপরে বই খাতা রেখে চেয়ার টেনে বসে গলার স্বর টেনে টেনে বলে, নুহাস ভাই, তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আমায় তাড়াতাড়ি বুঝিয়ে দাও ন্যারেশনটা। তুমি যদি ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকো তাহলে তো সন্ধ্যা পেরিয়ে গভীর রাত হয়ে যাবে। নুহাস চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজেকে তটস্থ করে টেবিলের দিকে এগিয়ে এসে চেয়ারে বসে বলে, কোন ন্যারেশনটা বুঝতে পারছো না দেখি? যারা আস্তে করে বলে, বইয়ের সাদা রঙের পাতায় থাকা সব ধরনের ন্যারেশন আমি বুঝতে পারি, কিন্তু তোমার মনের কঠিনতম ন্যারেশনটা আমি বুঝতে পারি না শুধু। নুহাস চারার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, কিছু বললে? কই না তো। বের করো। যারা ন্যারেশনটা বের করে দিল। নুহাস ন্যারেশনটার কিছুক্ষণ চোখ বুলিয়ে যারাকে বোঝাতে শুরু করলো, কিন্তু যারা ন্যারেশন বোঝার পরিবর্তে সে এক ধ্যানে তার স্বপ্নের প্রেমিক পুরুষকে দেখছে। এই প্রেমিক পুরুষ স্বপ্নেই অনেক ভালো, তাকে স্বপ্নেই ভালোবাসে, যত্ন করে, কিন্তু বাস্তবে একটুও ভালোবাসে না। আচ্ছা, বাস্তবে ভালোবাসার কি না পরীক্ষা করা দরকার। নুহাস সম্পূর্ণ ন্যারেশনটা বুঝিয়ে বলে, বুঝতে পেরেছো সবটা? নুহাস কথাটা সমাপ্ত করতে যারার বুকের পা পাশে হাত রেখে আহ করে ওঠে। যারা এমন আর্তনাদ শুনে নুহাসের আত্মরাত্মা কেঁপে ওঠে। বিচলিত গলায় বলে, কি হয়েছে যারা? যারা ব্যথাতুর কণ্ঠে বলে, নুহাস ভাই, খুব ব্যথা করছে, খুব। নুহাস বসা থেকে উঠে যারার দুগালে হাত রেখে ভয়ার্ত গলায় বলে, কোথায় ব্যথা হচ্ছে? যারা জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, বুকে ভীষণ ব্যথা হচ্ছে। নুহাস ঘাবড়ে যায় যারার এহনো কথা শুনে। চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। যারার এমন করুণ অবস্থা দেখে নুহাসের মনে পড়েছে অতীতের ভয়ঙ্কর এক ঘটনা। যারা তখন ক্লাস 8-এ পড়তো।
তখন স্কুল থেকে বাড়ি ফিরতে মেয়েটা পা রাখতেই বুকে ব্যথা হচ্ছে বলে হাঁটু ভেঙে বসে পড়ে। হঠাৎ করে যারার এমন অবস্থা দেখে ভয়ে কুঁকড়ে যায় বাড়ির সকলে। হাসপাতালে নিয়ে পরীক্ষা করে জানতে পারে গ্যাস্ট্রিকের ব্যথা। অতীতের সেই ঘটনা পুনরায় ঘটতে চলেছে নাকি নুহাশ আর ভাবতে পারছে না। পরিস্থিতির সূচনায় হওয়ার আগেই যারাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নুহাশ কোমর বাঁকিয়ে নিচু হয়ে বাঁ হাত পিঠে আর ডান হাত গোড়ালিতে রেখে যারাকে পাজো কোলে তুলে নিয়ে বলে, কিছু হবে না তোমার, আমি আছি তো। ঘটনাটা এতটা জলদি ঘটে গেছে যে যারা হতবাক, বিস্মিত হয়ে নুহাশের পানে তাকায়। সে এতটা একসেপ্ট করেনি। নুহাশ বড় বড় কদম ফেলে রুম থেকে বেরোতে নেবে, তখনই যারা অধৈর্য গলায় বলে, নুহাশ ভাই কি করছো, নামাও আমাকে। নুহাশ থেমে গিয়ে যারার পানে তাকায়। যারা পুনরায় বলে, কি হলো, নামা। নুহাশ রোবটের ন্যায় যারাকে কোল থেকে নামিয়ে ভুরু কুচকে বলে, বুকে ব্যথা কমে গেছে। যারা ঢোক গেলে মাথা নাড়াতে নাড়াতে বলে। নুহাশ সন্ধিহান গলায় বলে, এত তাড়াতাড়ি? যারা ফিক করে হেসে বলে, তোমায় বোকা বানালাম, দেখতে চেয়েছিলাম তুমি কি করো। যারার এখনো কথা শুনে নুহাশের পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে নাকের পাটা ফুলিয়ে কোমরে দুহাতে রেখে আশেপাশে ঘাড় ঘুরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। রাগটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না সে। কতটা ভয় পেয়েছিল সে, তার কোনো আইডিয়া আছে এই নির্বোধ মেয়েটার? নুহাশ রাগটা নিজের বশে না আনতে পেরে যারা দুবাহু শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে রাগান্বিত গলায় কিছু বলতে যাবে, তখনই থমকে যায়। যারা হতবাক হয়ে তাকিয়ে আছে। নুহাশ যে এতটা রেগে যাবে এটা ভাবেনি, কিন্তু লোকটা কিছু বলছে না কেন? কিছু তো বলুক তাকে, আর সে সেই কথার পাল্টা প্রশ্ন করবে। নুহাশ চোয়াল শক্ত করে রেখেছে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। ইচ্ছে করছে আজ একটা কথা শুনিয়ে দিতে এই মেয়েকে, কিন্তু চাইলেও পারছে না। কথা শোনাতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়। নুহাশ যারাকে দূরে সরিয়ে দিয়ে অন্য পাশে ফিরে কঠিন স্বরে বলে, নিজের রুমে যাও যারা, আর এসব পাগলামি বন্ধ করো। কথাটা বলে সোজা ব্যালকনিতে চলে যায় নুহাশ। যারা নুহাশের পানে অবিশ্বাস্য চোখে চেয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। মানুষটা তাকে এত ভালোবাসা, অথচ মুখে স্বীকার করতে চায় না। একবার ভালোবেসে নিজের বাহুডোরে নিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আচ্ছা, সত্যি কি সে একটু বেশি পাগলামি করছে? ঠিক আছে, আর করবে না সে পাগলামি। যারা নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করে বসলো সে আর পাগলামি করবে না, কিন্তু আদৌ কি পাগলামি না করে থাকতে পারবে এই মেয়ে? যারা বই খাতাগুলা হাতে নিয়ে নুহাশকে উদ্দেশ্য করে বলে, আমি চলে যাচ্ছি, রুমে চলে আসো, বাইরে হিম পড়েছে। নুহাশ যারার কথাটা শুনে চোখ বন্ধ করে নেয়। না পারছে কিছু বলতে, না পারছে কিছু সইতে। এই মেয়ে নিজ থেকে কেন বুঝতে পারছে না সে যে সম্পর্ক গড়তে চাইছে, তার সাথে সেই সম্পর্ক তাদের মাঝে কখনো হওয়ার নয়। নুহাশ তপ্ত নিঃশ্বাস ছেড়ে কপাল ঠেকিয়ে দেয় গ্রিলের মাঝে। গধূলি বেলা, সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে পশ্চিম আকাশের চারিদিকে। সূর্যের উষ্ণতা কমে যেতে মানুষরা রাস্তার পাশে আগুন জ্বালাতে শুরু করলো শরীর কিছুটা উষ্ণ করার জন্য। সেই সুন্দর দৃশ্যের মাঝ দিয়ে অবন্তী ধীর পায়ে হেঁটে যাচ্ছে, পাশে ইভা একা একা বকবক করছে, কিন্তু অবন্তীর সেই দিকে খেয়াল নেই। এই রাস্তা এই সময় মনে করিয়ে দেয় সেই দিনের কথা, যেদিন প্রথম দেখা হয়েছিল রিহান নামক ব্যক্তিটির সাথে। কোথায় আছে লোকটি? তার কথা কি একবারও মনে পড়ে না? সে কয়দিন তো ভালোবাসি ভালোবাসি বলে কান ঝালাপালা করে ফেলেছিল তার। এখন কোথায় গেল সে ভালোবাসা? অবন্তী আকস্মিক থেমে গিয়ে তড়িৎ বেগে পাশ ফিরে তাকায়। যেই মানুষটাকে দেখেছিল সেই মানুষটা কোথায়? সে স্পষ্ট দেখেছে রিহানকে, কিন্তু এখন কোথায় হারিয়ে গেল মানুষটা? ইভা অবন্তীকে কিছু খুঁজতে দেখে বলে, কিরে, কি খুঁজছিস তুই? আমি এইমাত্র রিহানকে দেখলাম ওইখানটায়। ইভা জায়গাটা পরোক্ষ করে বলে, কোথায় রিহান ভাইয়া? এখানে তো কেউই নেই। বিশ্বাস কর আমার কথা, আমি স্পষ্ট দেখেছি সাদা হুডি পরে দাঁড়িয়ে আছে। সাদা হুডি পরা দেখেছিস তো? তাহলে ওইটা রিহান ভাইয়ার আত্মা ছিল। রিহান ভাই এখানে যদি থাকতো তাহলে তোর সাথে এভাবে লুকোচুরি খেলতো না, নিশ্চয়ই দেখা করতো। কিন্তু আমি দেখেছি মনে হলো। তুই ভাইয়ার ভাবনাতে বিভোর থাকতে থাকতে এখন সব জায়গাতে রিহান ভাইয়ার আত্মা দেখতে পাচ্ছিস। এখন তাড়াতাড়ি চল, না হলে আর হোটেলে ঢুকতে পারবো না। রিহানের ভাইয়ার আত্মার মতো ঘোরাঘুরি করতে হবে রাস্তায়। ইভা অবন্তীর হাত ধরে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো, কিন্তু অবন্তী পিছন ফিরে তাকিয়ে রইল যতক্ষণ না এই স্থানটা চোখের আড়াল না হয়। সে কি এতটাই ভুল দেখেছে?
অবন্তী আর ইভা চলে যেতেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে রিহান। ঠোঁটের কোণে ফুটে ওঠে প্রশান্তির হাসি। অবন্তী যাকে রিহান পাপড়ি নামে চিনে, তাকে এক নজর দেখার জন্য রিহানের এখানে আসা। ভেবেছিল পাপড়ি হয়তো খুব খুশিতে আছে তার আশেপাশে তাকে দেখতে না পেয়ে, কিন্তু ইভার কথা শুনে তার ভাবনাটা ভুল প্রমাণিত হয়ে গেল। রিহান প্যান্টের পকেটে হাত গুজে মুখ দিয়ে শীষ বাজাতে বাজাতে গাড়ির দিকে এগিয়ে যায়। দেখতে দেখতে অয়ন্তীর পরীক্ষার দিনে এগিয়ে এলো। আর 2 দিন পরে অয়ন্তীর ইনকোর্স পরীক্ষা শুরু হবে। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য তো বাবার বাড়ি যেতে হবে তাকে। শ্বশুরবাড়ি থেকে পরীক্ষা দেওয়াটা সম্ভব হবে না কলেজ দূর হওয়াতে। জাহিন ফোনে কিছু বিষয় নিয়ে কথা বলছিল। অয়ন্তী জাহিনের কথা শেষ হওয়ার অপেক্ষা করছে। জাহিন ব্যালকনি থেকে এসে অয়ন্তীর চিন্তিত মুখখানা দেখে সোফায় বসতে বসতে বলে, কিছু বলতে চান অয়ন্তী? আসলে আমার পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? ইনকোর্স। জাহিন টেবিলের উপরে থাকা ফাইলের মাঝে থেকে ফাইল খুঁজতে খুঁজতে বলে, তাহলে দিবেন? পরীক্ষার জন্য আমাকে সন্ধ্যাপুরে গিয়ে 15 দিন থাকতে হবে। অয়ন্তীর এখনো কথা শুনে জাহিনের হাত দুটো থেমে যায়। নির্বাক হয়ে অয়ন্তীর পানে তাকিয়ে বলে, কি? অয়ন্তী আস্তে আস্তে করে বলে, জাহিন হতবাক হয়ে অয়ন্তীর দিকে তাকিয়ে রইল। 15 দিন, এই 15টা কি করে থাকবে অয়ন্তীকে ছাড়া সে? না না, এই 15 দিন অয়ন্তী ছাড়া সে কিছুতেই থাকতে পারবে না। তার দিন শুরু হয় এই মায়াবী মুখখানা দেখে, আর দিন শেষ হয় এই মায়াবী মুখখানা দেখে। তাহলে 15 দিন কার মুখ দেখে দিন শুরু করবে, আর কার মুখ দেখেই বা শেষ করবে? জাহিনকে কিছু বলতে না দেখে অয়ন্তী পুনরায় বলে, কি হলো, কিছু বলুন। জাহিন দৃষ্টি সরিয়ে ঢোক গিলল, মাথা নাড়াতে নাড়াতে বলল, যাবেন তাহলে? অয়ন্তী আহত হলো। ভেবেছিল জাহিন হয়তো বলবে এখানে থেকে পরীক্ষাগুলো দেওয়া যায় না অয়ন্তী, কিন্তু না, জাহিন রাজি হয়ে গেল যাওয়ার বিষয়টা নিয়ে। জাহিনকে ছাড়া কি করে থাকবে 15 দিন? আর তার চেয়ে বড় কথা, পড়াশোনায় তো মনোযোগ বসবে না। সারাক্ষণ জাহিন নামক পোকাটা তার মাথায় ঘুরবে। তখন পরীক্ষাটা দিবে কি করে? কিন্তু অয়ন্তী মুখ ফুটেও কিচ্ছু বলতে পারছে না জাহিনকে। কিছু বললে যদি জাহিন উল্টাপাল্টা কিছু ভেবে বসে, অয়ন্তী আচ্ছা বলে চলে যেতে নেবে, তখনই জাহিন ডেকে ওঠে। অয়ন্তী? অয়ন্তী খুশি মনে জাহিনের দিকে ফিরে বলে, কিছু বলবেন? বলছিলাম আপনি কিসে পড়েন? জাহিনের এমন কথা শুনে অয়ন্তীর হাসি খুশি মুখটা চুপসে যায়। স্তব্ধ বিমূঢ় হয়ে স্বামীর পানে তাকিয়ে রয়। সে কিসে পড়ে মানে? বউ তার কিসে পড়ে জাহিন সেটা জানে না? বাহ, খুব সুন্দর ব্যাপার। মানুষজন জানতে পারলে বাহবা দিবে তো জাহিনকে। দেখা যাবে, আর কয়েকদিন পরে বলবে। অয়ন্তী, আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল একটু ডিটেলসে বলবেন প্লিজ? আমার না ঠিক মনে নেই। আচ্ছা, এই লোক কি তার সাথে মজা নিচ্ছে নাকি? এই প্রথমবারের মতো জাহিনের উপর রাগ উঠছে অয়ন্তীর। ইচ্ছে করছে রেগে গিয়ে হাজারটা কথা শুনিয়ে দিতে। অয়ন্তীকে চুপ করে থাকতে দেখে জাহিন আবারও বলল, কি হলো বলুন, কিসে পড়েন আপনি? অয়ন্তী ঠোঁটের কোণে হাসি রেখে চিবিয়ে চিবিয়ে বলে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ও, আপনার কি আরো কিছু জানার আছে? জাহিন মুখ দিয়ে স্ববর্গীয় শব্দ উচ্চারণ করে বলে, না, আর কিছু জানার নেই, কিন্তু একটা কথা ভাবছি। তা কি ভাবছেন শুনি একটু আমি। আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, তাহলে আপনার বয়স কত? অয়ন্তী বাক্যহীন। এই লোকের মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই নির্বাচনের চাপে পড়ে। কি উল্টাপাল্টা কথা বলছে কখন থেকে। জাহিন নিজ মনে গড়গড় করে বলতে শুরু করলো, আচ্ছা, আপনি 16 বছর বয়সে মেট্রিক দিয়েছেন, আর ইন্টারমিডিয়েট দিয়েছেন 18 বছর বয়সে। তো আপনার বয়স গিয়ে দাঁড়ায় সব মিলিয়ে 21 বছর। আপনি আমার থেকে 10 বছরের ছোট। অয়ন্তী, ভাবা যায়? অয়ন্তী রেগে কেঁদে দিতে ইচ্ছে করছে। নাকের পাটা ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। অয়ন্তী কিচ্ছু না বলে চলে যেতে নিবে, তখনই জাহিন ভরাট গলায় বলে ওঠে, অয়ন্তী, আমার কাছে থেকে মানে এখানে থেকে পরীক্ষাগুলো দেয়া যায় না। আমি কাইফকে বলে দিব আপনাকে পরীক্ষার হলে দিয়ে আসবে, আবার নিয়েও আসবে। অন্য সময় হলে অয়ন্তী খুশি মনে জাহিনের বলা কথাটা মেনে নিত, কিন্তু এতক্ষণ জাহিন যা যা বলছে তাতে অয়ন্তীর রাগ এভারেস্টের চূড়ায় আছে। এত সহজেই রাগ কমাবে না সে। অয়ন্তী ঠোঁট ফুলিয়ে নাকচ করে বলল, না, দেয়া যায় না, এখানে থেকে পরীক্ষা দেয়া যায় না। জাহিন বুড়োদের মাঝে ভাঁজ ফেলে গম্ভীর গলায় বলে, কেন দেয়া যায় না? অয়ন্তী চাপা গলায় চেঁচিয়ে বলে, দেয়া যায় না মানে দেয়া যায় না। জাহিন অয়ন্তীর কথার প্রত্যুত্তর না করে বসা থেকে উঠে অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর বাহু ধরে নিচের দিকে ফিরিয়ে থমথমে গলায় বলে, দেয়া যাবে নাকি যাবে না সেটা আমি ঠিক করব।
অয়ন্তী নজর নিচু রেখে ধরা গলায় বলে, আপনি কে বলার? জাহিন তুখোর চোখে অয়ন্তীর নিচু মুখখানার দিকে তাকালো। সে কে মানে? দুনিয়ার সবাই জানে সে কে এই কথাটা, আর অয়ন্তী জানে না সে কে। ঠিক আছে, একমাত্র বউ যখন প্রশ্ন করেছে তার উত্তরও সে দিবে। জাহিন নম্র গলায় বলল, প্রশ্ন যেহেতু করেছেন উত্তর তো দিতেই হবে। উত্তরটা হলো আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। এবার মনে থাকবে আমি কে। অয়ন্তী মিহি গলায় বলে, স্বামী হলে বউয়ের মনের কথা বুঝতে পারতেন। জাহিন নিঃশব্দে হাসল। অয়ন্তীর বাহু ছেড়ে কোমরে হাত রেখে নিজের কাছে এনে ফিসফিস করে বলল, বউয়ের মনের কথা বুঝি না বুঝি আমি। অয়ন্তী চোখ মুখ খিচে বন্ধ করে বলল, না। জাহিন ফু দিয়ে অয়ন্তীর অবাধ্য চুলগুলা মুখ থেকে সরিয়ে দিল। অয়ন্তী শুকনো ঢোক গিলে খামছে ধরল জাহিনের জ্যাকেট। জাহিন আগের ন্যায় বলল, বউয়ের মন বুঝি বলেই তো বলছি এখানে থেকেই পরীক্ষাগুলো দেওয়ার কথা। না হলে বউ আমার বাপের বাড়ি গিয়ে স্বামীর চিন্তায় পড়াশোনা তো। অয়ন্তী চোখে মেলে তাকিয়ে জাহিনের কথা নাকচ করে বলে, এমনটা মোটেও না। তাই বুঝি। আপনি একটু বেশি ভেবে বসে আছেন মিস্টার নেতামশাই। জাহিন হাসল, বড্ড সুন্দর সেই হাসি। লোকটা আসলে মারাত্মক সুন্দর লাগে অয়ন্তীর কাছে, কিন্তু এখানে হাসার কি হলো? হাসার তো কোনো কথা বলেনি সে। জাহিন শান্ত গলায় বলে, সুন্দর একটা নাম দিয়েছেন তো আমায় নেতামশাই। ছদ্মনামটা পছন্দ হয়েছে আমার। অবশ্য অনেকেই আমাকে নেতা সাহেব বলে ডাকে, কিন্তু নেতামশাই বলে কেউ ডাকেনি। আপনিই প্রথম ডাকলেন। অয়ন্তী বিরস গলায় বলল, ভালো হয়েছে। আচ্ছা এইসব কথা বাদ, পরীক্ষা কবে আপনার? আর 2 দিন পর। আচ্ছা আমি কাইফকে বলে দিব আপনাকে পরীক্ষার হলে পৌঁছে দিতে। এবার যান পড়তে বসেন গিয়ে। পরীক্ষায় ফেল করলে খবর আছে। এটা সামান্য ইনকোর্স পরীক্ষা। ওকে, পড়তে বসুন গিয়ে। ছাড়ুন তাহলে। ও আচ্ছা। জাহিন অয়ন্তীকে ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ল। অয়ন্তী গিয়ে নিজের টেবিলে বসে পড়ল। অয়ন্তীও খুশি, জাহিনও খুশি, কেউ কাউকে ছাড়া থাকতে হবে না। জাহিন নিজের পার্টি অফিসে বসে আছে। ঘড়ির দিকে চেয়ে দেখে ঘন্টার কাঁটা 1টার ঘরে আর মিনিটের কাঁটা 15-র ঘরে। ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে অয়ন্তীর। আজ অয়ন্তীর শেষ পরীক্ষা। সময় খুব তাড়াতাড়ি চলে যায়। অয়ন্তীর পরীক্ষাগুলো চোখের পলকে শেষ হয়ে গেল। সকালবেলা যখন জাহিন তৈরি হচ্ছিল তখন অয়ন্তীর চেহারা দেখে বুঝতে পেরেছিল কিছু একটা বলতে চায় তাকে, কিন্তু জড়তার কারণে সেটা বলে উঠতে পারেনি। কিন্তু জাহিন স্পষ্ট বুঝতে পেরেছে অয়ন্তী কি চায় বা কি বলতে চায়। জাহিন চেয়েছিল মেয়েটা নিজ থেকে তার কাছে এসে নিজের মনের কথা ব্যক্ত করুক, কিন্তু না, অয়ন্তী সেটা করলো না। জাহিনের তাতে রাগ উঠল অয়ন্তীর উপর। এত কিসের জড়তা এই মেয়ের, এখনো বুঝে উঠতে পারছে না সে। আজ বাদে কাল কিছু কিছু করলে এক বাচ্চার মা হয়ে যাবে, আর এই মেয়ের এত জড়তা। জাহিন এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পুনরায় ঘড়ির দিকে তাকালো। 1:21 বেজে গেছে। বউ যখন নিজ থেকে মনের কথা প্রকাশ করবে না তার কাছে, তখন নিজেই যা করার করতে হবে। ডেস্কের উপরে রাখা 2টি ফোন থেকে একটি ফোন হাতে নিয়ে কাইফকে কল করলো। 2বার রিং হওয়ার পরপরই কাইফ ফোন ধরলো। হ্যাঁ ভাই। কই তুই? এই তো ভাবির কলেজের সামনে। তোর ভাবির পরীক্ষা কখন শেষ হয়? 5টার দিকে। ঠিক আছে, তুই চলে আয়। আমি চলে আসলে ভাবি কিভাবে আসবে তাহলে? আমার সাথে। আমি আসছি, তুই চলে আয়। আচ্ছা। জাহিন ফোন কেটে দেয়। জাহিন সকালবেলায় বুঝতে পেরেছিল অয়ন্তীর মনের কথা। অয়ন্তী চেয়েছিল জাহিন যেন আজ তাকে পরীক্ষার হলে দিয়ে আসে, কিন্তু মেয়েটা বলতেই পারল না মুখ ফেটে। মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। কি অদ্ভুত এই মেয়েদের চরিত্রের বৈশিষ্ট্য। জাহিন নুহাসকে বলে বেরিয়ে পড়ল। এখানেই 1:30টার উপরে বেজে গেছে। যেতে যেতে তো 4:30 বাজবে, এটা শিওর। জাহিন ড্রাইভ করছে আর কল্পনা করছে অয়ন্তী যখন তাকে কলেজ গেটের সামনে দেখবে তখন কেমন রিয়াকশন হবে। নিশ্চয়ই হতবাক হয়ে তাকিয়ে থাকবে তার দিকে, আর নয়তো নিজের মনের ভ্রম বলে ভাববে। জাহিন অয়ন্তীর কলেজ গেটের সামনে এসে গাড়ি পার করে গাড়ির ভেতরেই বসে রইল। আর মিনিট 5 বাকি আছে পরীক্ষা শেষ হওয়ার। একে একে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে বেরোতে শুরু করলো। জাহিন সেদিকটাই তাকিয়ে রইল, কিন্তু যাকে এই দুচোখ খুঁজে বেড়াচ্ছে সে কোথায়? কিছুক্ষণ পরেই কাঙ্ক্ষিত মানুষটার দেখা মিলল, আর তার পাশেই লিজা। জাহিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণে ঠোঁটের কোণে থাকা হাসিটা বিলীন হয়ে যায়। বুরুদের মাঝে ভাঁজ পড়ল, চোয়াল শক্ত হয়ে এলো।
স্টিয়ারিংয়ের উপরে রাখা বাহাত দিয়ে শক্ত করে চেপে ধরল স্টিয়ারিংটা। গরম চোখের সামনের দিকে তাকিয়ে আছে। তার সামনেই তার বউকে প্রপোজ করছে একটা ছেলে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে। কত বড় সাহস! আজ পর্যন্ত সে নিজের বউকে নিজ থেকে একটা গোলাপ পর্যন্ত এনে দেয়নি, আর এই ছেলের কত বড় সাহস তার বউকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করছে সিনেমার হিরোর মতো তারই চোখের সামনে। ছেলেটা কি জানে না এই মেয়েটা কার বউ? অবশ্য জানলে এত সাহস হতো না জীবনেও হাত বাড়িয়ে প্রপোজ করার। তার আগে হাত ভেঙে আসতো। জাহিন গাড়ি থেকে নামতে নামতে রাগান্বিত গলায় বলে, তোর সিনেমার হিরো সাজা বের করছি আমি, দাঁড়া। অয়ন্তী একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। আকস্মিক কিছু বুঝে ওঠার আগে নিজের সামনে একটা ছেলেকে ফুল দিয়ে দাঁড়াতে দেখে হকচকি ওঠে। অয়ন্তী চলে যেতেও পারছে না। ছেলেটা কোনো না কোনোভাবে তাকে আটকিয়ে দিচ্ছে। সবাই তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। কেউ কেউ ফিসফিস করে কানে কানে কিছু বলছে। হয়তো এটাই বলছে এই ছেলে কি জানে না এই মেয়েটাকে। অয়ন্তীর পাশে দাঁড়িয়ে থাকা লিজা বাসখাই কণ্ঠে বলে, এই ছেলে, তোমার সাহস তো কম নাই, তুমি জানো ওকে? ছেলেটা ভয়ে ভয়ে বলে উঠল, আমি জানি উনিকে, কিন্তু বিশ্বাস করুন আমি নিজ থেকে ফুল দিতে আসিনি। আমাকে একজন বলে পাঠিয়েছে যে ওনাকে ফুলগুলো দিয়ে বলতে যে উনি নাকি ওনাকে ভালোবাসেন। অয়ন্তী ভুরু কুচকে বলে, কে বলেছে? আমি আপনাকে নামটা বলতে পারবো না, আপনি প্লিজ ফুলগুলা ধরেন। ওনাকে নাই বলতে পারিস, আমাকে তো বলতে পারিস। আকস্মিক এক পরিচিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে অয়ন্তী পেছন ফিরে তাকায়। পেছন ফিরে স্বয়ং জাহিনকে দেখে হতবাক হয়ে যায় অয়ন্তী। জাহিন কি আদৌ এখানে এসেছে নাকি সবটাই তার ভ্রম? কিন্তু এই লোক এখানে কি করছে? জাহিন কঠিন দৃষ্টিওতা তাকিয়ে আছে ছেলেটার দিকে। অয়ন্তী ঠের বুঝতে পারছে ঘুমান্ত বাঘ খেপে গেছে। জাহিন একবার অয়ন্তীর দিকে তাকিয়ে ত্রস্ত পায়ে এসে ছেলেটার সামনে দাঁড়ায়। ছেলেটার মুখটা ভয়ে একটুখানি হয়ে গেছে। সে এবার কোনো পথে যাবে, দুইটা পথে বন্ধ তার জন্য। অয়ন্তীকে ফুল না দিলে ওই লোকটা তাকে জানে মেরে দিবে বলেছে। কিন্তু এবার এই জাহিন তার সাথে কি করবে এটা ভেবেই ভয়ের শুকনো ঢোক গেল। উৎসুক জনতারা অবাক চোখে তাকিয়ে আছে কি হয় সেটা দেখার জন্য। জাহিন বুদ্ধিমান ছেলে, সে চারপাশটায় নজর বুড়ালো। এত মানুষের ভিড়ে এই ছেলের সাথে কোনো রকমের ভেজালে জড়ানো যাবে না। আর কয়েকদিন পরে নির্বাচন না হলে কষিয়ে এই হাত আঙুলে ছেলের দুগালে দুটো থাপ্পড় মেরে দিত। ডান হাতটা বড্ড নিষ্পিস করছে তার। জাহিন নিজকে সামলে ঠোঁটের কোণে হাসি রেখে ছেলেটার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে ফুলের ঘ্রাণ নিয়ে বলে, গোলাপ ফুলের তেমন ঘ্রাণ নেই। অয়ন্তী বড্ড অবাক হয় জাহিনের কথায়। গোলাপ ফুলের ঘ্রাণ নেই মানে কি? গোলাপ ফুলের সুগন্ধ তো সবাইকে বিমোহিত করে, আর এই লোক বলছে কিনা গোলাপ ফুলের তেমন ঘ্রাণ নেই। জাহিন গোলাপ ফুলের একটা পাপড়ি ছেড়ে শান্ত স্বরে বলে,